রীতি মাথা তুলে তাকায়, সাথে সাথে আয়ানকে ছেড়ে দেয়। একবার আয়নের দিকে তাকায়, তারপর অন্যদিকে তাকিয়ে নিচে তাকায়, তারপর দৌড় দিয়ে সেখান থেকে চলে যায়। আয়ান পাথর হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। সে কি করবে না করবে বুঝতে পারছে না। মুহূর্তেই তার দুনিয়া পাল্টে গেল। আজ রীতিকে এত কাছে পেয়েও আরো দূরে চলে গেল সে। অন্যদিকে রীতি বলল, কি করলাম এটা? কি হলো এটা এখনো বুঝে উঠতে পারছি না। আজ যেন আমি নিজের হুঁশই হারিয়ে ফেলেছি। আজ আবার আয়ানকে কষ্ট দিলাম। মানুষটা আমার জন্য কত কষ্ট পেল, আর কত কষ্ট পেতে হবে তার। নিজের উপরই আজ এত পরিমাণ জেদ উঠছে আমার। রাফি, ওর নামটা কেন নিলাম আমি? কিন্তু উনি আজ আমার এত কাছে এসেছে, রাফি নামটা ভুলে চলে আসলো। রাফি ছাড়া অন্য কোনো ছেলে আমার এত কাছে আসেনি হয়তো, তাই আজ দ্বিতীয়বার আয়ান আমার এতটা কাছে ছিল। কিন্তু ও আমার যত কাছে আসে ও আমায় ততটা রাফির কথা মনে করিয়ে দেয়। আমার প্রথম ভালোবাসা ভোলাটা তো এত সহজ না, তাই না? কিন্তু আয়ান, আয়ান তো আমাকে এত ভালোবাসে, ওকে কষ্ট কিভাবে দিই আমি? তো ভালো মানুষ আমার এত কেয়ার করে, এত ভালোবাসে। 11টা বছর সে নিজের ভালোবাসা বুঝে অন্যকে ভালোবেসে এসেছে। ওনাকে কষ্ট দিলে যে নিজেরও কষ্ট লাগে। কালকে ওনাকে চেষ্টা করব বলে আজ আবারও কষ্ট দিলাম। না না, এটা ঠিক করিনি। যাই যে ওনাকে সরি বলি। রুমে যেয়ে দেখি উনি নেই। ড্রয়িং রুমে দেখি মা আর ভাবি কথা বলছে, তাদের জিজ্ঞাসা করি, মা, আয়ান কোথায়? কেন মা? ও তো অফিসে গেছে, কোনো ইম্পর্টেন্ট মিটিং চলে আসছে তাই বলে গেল ওর দেরি হবে আসতে। তোমাকে বলেনি? রীতি, কাল রাত না সব ঠিক হয়েছিল? আজ কি আবার কি কিছু? না ভাবি, মিথ্যা বললাম, না হয় সবাই টেনশন করবে। তাহলে আয়ান আমাদের বলে গেল অথচ তুমি জানো না কেন? ওই আসলে ভাবি, আসলে আমি ছাদে ছিলাম, হয়তো আয়ান আমায় খুঁজেছিল কিন্তু পায়নি। ও আচ্ছা। রুমে চলে আসলাম, এসে আয়ানকে ফোন দিলাম, ফোন ধরলো না। 5 বার আরো কল দিলাম, ধরলো না। এর পরের বার কেটে গেল। খুব অস্বস্তি লাগছে, এর থেকে বেশি মনের ভেতর একটা ভয় কাজ করছে। কি করব না করব বুঝতেই পারছি না। খুব অস্বস্তি লাগছে, এর থেকে বেশি মনের ভিতর একটা ভয় কাজ করছে। কি করব না করব বুঝতে পারছি না। রাত 2টা বেজে গেল, এখনো আসছে না। সবাই ঘুমিয়ে গেছে, আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার জন্য অপেক্ষা করছি। কত ফোন করেছি তার হিসেব নেই। হয় মনে হচ্ছে জানটা বের হয়ে যাবে। সকালের ঘটনার পর কিছু তো করেনি তো, ভেবেই বুকের ভেতরটা মোচড় দিতে শুরু করলো। চোখ দিয়ে পানির বন্যা বইতে লাগলো। তখনই দেখলাম ওনার গাড়ি বাসার সামনে এসে দাঁড়ালো। দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে ওনার গাড়ির সামনে দাঁড়ালাম, কিন্তু ওনার গাড়ি থেকে সাব্বির ভাইয়া, মানে আয়ানের বেস্ট ফ্রেন্ড, উনি বের হলেন। ভাইয়া, আয়ান কোথায়? ভাবি, আপনার আর আরিয়ানের মধ্যে কি কিছু হয়েছে? বুঝেছি। মানে? আজ প্রথম আয়ান ড্রিঙ্কস করেছে। আমি ওকে আগে এরকম কখনোই দেখিনি, আজ প্রথম। ভাবি, আয়ান আপনাকে অনেক ভালোবাসে। আমি কাল রিয়ার আর মিনারের কথা জানলাম। ভাবি, সে 17 বছর ধরে আমাদের ফ্রেন্ডশিপ। আপনার হয়তো ওর ভালোবাসার উপর বিশ্বাস নেই, কিন্তু আমি দেখেছি ও আপনার চিঠি একটি পেলে খুশিতে পাগল হয়ে যেত। যে 3 দিন আপনার চিঠি পায়নি, সে 3টি দিন পাগলের মতো হয়েছিল। কি করছে না করছে সে নিজেই জানে না। ভাবি, ভাগ্যই আপনাদের মিলেছে। নাহলে একবার চিন্তা করেন, 11 বছর আগে আলাদা হওয়ার সত্ত্বেও আজ আপনারা জীবন সঙ্গী কীভাবে হলেন? যদি আয়নের ভালোবাসার গভীরত্ব এত না হতো, তবে আজ হয়তো আপনাকে ফিরে পেত না। কিন্তু আপনি তখন চাইলে আপনি আয়নকে খুঁজে পেতেন। কিন্তু ভাবি, একবার আপনি আয়নকে হারিয়ে জীবনের অনেক বড় ভুল করেছেন। আপনাকে অনুরোধ করছি, এবার আর আপনি আরিয়ানকে ছেড়ে দিয়েন না। আরিয়ানকে একবার ভালোবেসে দেখুন, পৃথিবীর সব সুখ আপনার পায়ের কাছে এনে দিবে। আপনার জীবন ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে। আমি জানি আপনার সাথে আগে কি হয়েছে, আমি লিখে দিতে পারবো। আয়ন কখনোই আপনার বিশ্বাস ভাঙবে না। আচ্ছা ভাবি, চলেন ওকে রুমে দিয়ে আসি। আর কাউকে এই অবস্থার কথা বললেন না, নাহলে সবাই অনেক চিন্তা করবে। কি হয়েছে ওনার হাতে? কাল রাত আপনাকে থাপ্পড় মেরেছিল, তার শাস্তি দিয়েছে নিজেকে। মানে কিভাবে? ড্রিঙ্কস করতে করতে গ্লাসটা হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে ফেলে, আর সব কাজ হাতের ভিতর ঢুকে যায়। ব্যান্ডেজ করার কথা বলে যে আপনাকে এ হাত দিয়ে থাপ্পড় দিয়েছে, তাই তাকে কষ্ট পেতে হবে। হাজার বলাতেও মানতে পারেনি। অজ্ঞান হয়ে যাওয়ার পর ডাক্তার এনে ব্যান্ডেজ করে দিয়েছিলাম। ভাবি, গাড়িটা নিয়ে গেলাম, কালকে নিয়ে আসবো। ওকে ভাইয়া। আর ভাবি, যা বললাম তা একটু ভেবে দেখেন। জি ভাইয়া।
রীতি সাব্বির চলে গেলে দরজা লাগিয়ে লেবুর শরবত নিয়ে রুমে ঢুকে আয়ানকে অনেক কষ্টে হালকা উঠিয়ে পানি ছিটা দিয়ে জ্ঞান ফিরায়। আর লেবুর শরবত খাওয়ার যাতে হ্যাংওভার কমে। খাওয়ানো শেষে যেতে নেয়, তখনই আয়ান রীতির হাত ধরে ফেলে। রীতি গ্লাসটা রেখে আয়ানের পাশে বসে। আয়ান রীতির একটি হাত নিজের দুটি হাতের মধ্যে নিয়ে কথা বলে। তুমি আমায় আবার ছেড়ে চলে যাচ্ছ? না, আমি কোথাও যাব না, আপনি ঘুমান। আয়ান রীতির বাম গালে একটি চুমু দিল, গতরাতে যেখানে থাপ্পড় দিয়েছিল। রীতি হঠাৎ এভাবে কিস করায় অবাক হয়ে তাকিয়ে রইল। আয়ান বাচ্চাদের মতো একটি হাসি দিল। ময়ূরী, এই জানো তোমাকে এতগুলো ভালোবাসি। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। কিন্তু কিন্তু কি? তুমি আমাকে ভালোবাসো না কেন? জানো আমার না খুব কষ্ট হয়, বুকটা খুব ব্যথা করে। তুমি আজ যখন রাফির নামটা নিলে আমার জানো জানটা বের হয়ে আসছিল। তুমি তো এখন আমার বউ, তাই না? আমাকে ভালোবাসো না? রীতি কি বলবে বুঝতে পারছে না। আয়নের চোখে পানি টলমল করছে। রীতি আয়নের চোখে না তাকাতে চেয়েও তাকালো। তাকাতে চাইনি, কারণ আয়নের চোখের মায়ায় ডুবে যায় প্রতিবারই। আজও ব্যতিক্রম কিছু হয়নি। আয়নের চোখে তাকাতেই সে আয়নের চোখের মায়ায় সমুদ্রে ভাসতে থাকে। আয়নের চোখ যে আজ রীতির জন্য তার ভালোবাসার সাক্ষী। আয়নের চোখে দেখলেই বোঝা যায় আয়ান তাকে কতটা ভালোবাসে। রীতি কিছু না ভেবে খাটেই এক হাঁটু একটু উঁচু করে পুরোনা হালকা হাঁটুর উপর ভর দিয়ে উঠে আয়নের কপালের সামনের চুলগুলো হাত দিয়ে পিছনে নিয়ে আয়নের কপালে একটি চুমু এঁকে দিল। আয়নের মুখে হাসি ফুটে উঠল। রীতি কপাল থেকে হাত গালে নিয়ে বলল, আপনি ঘুমিয়ে যান কেমন? আয়ান তখন রীতির হাত এক টান দিয়ে বিছানায় শোয়াই দেয়। নিজেও শুয়ে রীতিকে নিজের বুকে টেনে নেয় আর শক্ত করে জড়িয়ে নেয়। এখানে ঘুমাও। কিন্তু এখানে ঘুমাবে। আয়ান কিছুক্ষণ বাচ্চাদের মতো জিদ করায় রীতি আর কিছু বলতে পারল না। এছাড়া নিজেরও অনেক ভালো লাগছিল। আয়নের বুকের মাঝে খুব শান্তি পাচ্ছে সে। আচ্ছা, এখন ঘুমাও। ঘুমালে তো তুমি চলে যাবা। একটু হাসি দিয়ে। আমি কোথাও যাব না তো। সত্যি? 3 সত্যি। আয়ান আলতো করে রীতির মাথায় চুমু দিল, তারপর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। রীতি আয়নের দিকে অপলক দেখছে আর ভাবছে, আসলে আয়ন যদি তোমায় 11টি বছর আগে খুঁজে বের করতাম, তাহলে আমার জীবনে আজ কোনো কষ্ট থাকতো না। কারণ আমি জানি তুমি থাকতেই দিতে না। তোমার ভালোবাসার উপর বিশ্বাস আছে, কিন্তু আমার মন যে অন্য কারো কাছে বন্ধক হয়েছে, কিভাবে ছাড়াই বলো? তুমি আমাকে তো আগে থেকে ভালোবাসো। আমি যে তোমার প্রথম ভালোবাসা ছিলাম, কিন্তু আমি ওই মানুষটাকে কিভাবে ভুলি যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম? কি করে কাউকে মন থেকে বের করতে হয় তা তো আমার জানা নেই, কিন্তু এতটুকু জানি তোমার মায়ে দিন দিন পড়ে যাচ্ছি। প্রত্যেকটা দিন তোমার ভালোবাসায় আটকে যাচ্ছি, তোমার মায়ায় মায়াবদ্ধ হয়ে যাচ্ছি। ভাবতে ভাবতে রীতিও আয়নের বুকে শান্তিতে ঘুমিয়ে গেল। এত শান্তির ঘুম রীতি সে কত বছর আগে ঘুমিয়েছে সে নিজেই বলতে পারবে না। সকালে আয়ন উঠে তার মাথাটা খুব ব্যথা করে আর ভারী লাগছে। সে তার বুকে ভারী কিছু অনুভব করলো। তাকে দেখে রীতি বাচ্চাদের মতো তার বুকে ঘুমাচ্ছে। আয়নের মনে আসলো কাল রাতে সে কত ড্রিঙ্কস করেছিল। আয়নের মনে হয় ডুবে যায় সে রীতিকে নেশার তালে কিছু বলে বা কিছু করেনি তো। ভয়ে তার কলিজার পানি শুকিয়ে গেল। আয়ন আস্তে করে রীতির মাথা তুলে বালিশে শুয়ে দিল আর ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নিল। রেডি হয়ে অফিসের জন্য বের হয়ে গেল, যেন রীতির সামনে ফেস করতে না হয়। আয়ন এখনও মনে করতে পারছে না কি হয়েছিল গত রাতে। তা নিয়ে এখনও মনের এক কোণায় ভয় রয়ে যায়। এদিকে ঘুম থেকে উঠে আয়নকে না পেয়ে ওয়াশরুমে দেখে, কিন্তু আয়ন তো সেখানেও নেই। ফোন দিলে আয়ন ধরে না। 4 বার ফোন দেওয়ার পর না ধরায় রীতি ভয় পেয়ে যায়। এক দৌড়ে বাইরে মাকে দেখতে পায়। মা আয়ানকে দেখেছেন? না, কেন? কাল রাতে ঘরে আসেনি। না, এসেছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে তাকে পাচ্ছি না। মা, ওনাকে একটু ফোন দিবেন? আমার ফোনে ব্যালেন্স শেষ। দিচ্ছি। মা ফোন দিল। আয়ন এক রিংয়েই ধরে ফেলে। তখন খুব কষ্ট লাগে রীতি যে ও এতবার ফোন দেওয়া সত্ত্বেও ধরে না, আর একটি রিংয়েই সে ধরে ফেললো। মা কথা বলা শেষ করে বলে, ওর কি জানি মিটিং আছে, তাই তাড়াতাড়ি গেছে। তোমাকে উঠায়নি, তোমার ঘুম নষ্ট হবে বলে। মা রীতির মাথায় হাত বুলিয়ে চলে যায়। আয়ন ঠিক আছে বলে রীতি একটু স্বস্তি নিঃশ্বাস নেয়।
সারাদিন রীতি আয়ানের অপেক্ষা করে, কিন্তু আজও আয়ান দেরিতে আসে। না না না, আজ আর ড্রিঙ্কস করেনি। বেচারা কালকের পর থেকে অনেক ভয় পাইছে। আয়ান এসে রীতিকে রুমে না দেখে শান্তির নিঃশ্বাস নিল। আল্লাহ জানে কালকে কি হয়েছে তার ভয়ে। ওয়াশরুম থেকে উকি মেরে দেখলো রীতি নেই রুমে। চুপচাপ সোফায় শুয়ে ঘুমের নাটক করতে লাগলো। কিন্তু খালি পেটে কি আর ঘুম আসে? আয়ান চোখ বন্ধ করেই আওয়াজ শুনছে রীতির। এর মধ্যে বিরিয়ানির ঘ্রাণ। বেচারা কত কষ্টে ঘুমে অ্যাক্টিং করছে। আয়ান উঠেন, এই আয়ান। সে 5 মিনিট ধরে ডেকেই যাচ্ছি, শুনেই না। গভীর ঘুমে আছে নাকি অ্যাক্টিং করছে কে জানে। দেখতে তো হয়। মনে মনে বললাম, যা, আজও না খেয়ে ঘুমাতে হবে আমার। খিদার জ্বালায় ঘুম আসবে নাকি কে জানে। এই, তুমি খাওনি কেন? ও মা, আপনি না ঘুমিয়েছিলেন? এত তাড়াতাড়ি উঠলেন কি করে? আসলে না খেয়ে ঘুমালেন কেন? খাবার এনেছি, আহা করেন। আমাকে দাও, আমি খেতে পারবো। আর তুমি যে খেয়ে নাও। হাত তো কাটা, কিভাবে খাবেন আপনি? বাম হাত দিয়ে। আচ্ছা খেয়ে দেখান। তুমি যাও, আমি পারবো। আগে খেয়ে তো দেখান, না হলে যাচ্ছি না আমি। আয়ান কোনো উপায় না পেয়ে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু পাচ্ছিল না চামচ নিয়ে ভালো মতো খেতে। তারপরও বারবার চেষ্টা করছে। রীতি বিরক্ত হয়ে আয়ানের হাতে অনেক আস্তেই চড় মারল। আয়ান রীতির দিকে তাকিয়ে অবাক হলো। আমি খাবার খাওয়ালে কি খাবার হজম হবে না? আয়ানের হাও করা লাগেনি রীতির এ ব্যবহার দেখে এমনি হা হয়ে আছে। রীতি দিল খাবার ঢুকিয়ে মুখের ভিতর। গতকাল কত ভালো ছিলেন, আর আজ? গতকাল কি হয়েছিল? আপনি জানেন আপনি বাচ্চাদের মতো ব্যবহার করছিলেন। আয়ান স্বস্তির নিঃশ্বাস নিল। তার মানে রাতে কিছু হয়নি। রীতির হাসি দেখে আয়ান মুগ্ধভাবে তাকিয়ে আছে। তারপর রীতি খাবারের চামচটা এগোতেই আয়ান ওটা রীতি হাত ধরেই রীতির দিকে ফিরিয়ে নিল। তুমি কিছু খাওনি? এনো। রীতিও খেলো। আজ শুধু রীতি কথা বলছে আর আয়ান শুনছে। সব কথায় আয়ান আজ দুদিন তার ফোন ধরেনি কেন তার জন্য নালিশ করছে। আর আয়ান হয়তো রীতির দিকে তাকিয়ে অন্য রাজ্যে হারিয়ে গেছে। আস্তে আস্তে রীতির কাছে আসে। রীতির সেদিকে খেয়াল নেই। সে কথা বলছে আয়ানের দিকে তাকিয়ে দেখে আয়ান তার একদম সামনে। আর একটু কাছে আসলেই তার ঠোঁট দুটিতে কোনো দূরত্ব থাকবে না। রীতি পুরো বরফ হয়ে গেছে, নড়তেও পারছে না সে। আয়নের দিকে শুধু তাকিয়ে আছে। সেও এক অদ্ভুত মায়ায় পড়ে গেছে। আয়ন আস্তে করে রীতির ঠোঁটের পাশের খাবার মুছে দিল আর সরে গেল। রীতি বুকার মতো সেভাবেই বসে আছে। তারপর 1 মিনিট পর লজ্জা পেয়ে উঠে গেল। কি ভাবছিল সে ভেবে নিজেই লজ্জায় লাল হয়ে গেল। আয়ন রীতির এভাবে যাওয়ায় কিছুটা অবাক হলেও মাথা বেশি গাঁটিয়ে সোফায় শুয়ে পড়ল। রীতি কিচেনে প্লেট রেখে এসে দেখে আয়ন সোফায় শুয়ে আছে। রীতি সোফার সামনে যে আয়ান, বলো। চলেন খাটে ঘুমান। না, তুমি ঘুমাও। আমরা দুজনেই ঘুমাতে পারবো। খাট এত ছোট না, বেশ বড়ই আছে। আপনার হাতে ব্যথা পেয়েছেন, আপনি এখানে ঘুমালে আরো ব্যথা পাবেন। না, আমি এখানে ঠিক আছি, তুমি যাও, কিছু হবে না। না, আপনি খাটেই ঘুমাবেন। মানা করছি না, আমি এখানেই ঠিক আছি। রীতি আয়নের বাম হাত ধরে এক প্রকার টানা হিসরা করতে লাগলো। আয়ন এক পর্যায়ে রীতির হাত জটকায় সরিয়ে নিয়ে রাগে বলল, তুমি বুঝো না কেন তোমার সাথে ঘুমালে তোমাকে জড়িয়ে বুকের মাঝে রেখে ঘুমাতে ইচ্ছে করবে। Damn it! আয়ান কি বলল তা বুঝতে পেরে নিজেকে শান্ত করে রীতির দিকে তাকিয়ে থমকে গেল। রীতির চোখ দিয়ে বন্যা বয়েই যাচ্ছে। আয়নের নিজের উপর জিত উঠছে। সে কিভাবে আবার রীতিকে কষ্ট দিল তা ভেবে আয়ন রীতির কাছে যেয়ে রীতির 2 গালে হাত রেখে পানি মুছে দিল। সরি, আসলে এর সামনে কিছু বলার আগেই রীতি আয়নকে জড়িয়ে ধরে। আয়ন একবার রীতিকে জড়িয়ে ধরতে যেও ধরে না। গতকাল সকালে কথা মনে করে। রীতি, আমি কিন্তু কথা থামিয়ে, আয়ান, আপনার অসহ্য লাগবে না, আপনার ঘুমাতে কষ্ট হবে না, আপনার বিরক্ত বোধ হবে না। কি বলছো এসব? তুমি জানো তুমি আমার বুকের মাঝে থাকলে আমার মনে হয় পৃথিবীর সব সুখ আমার বুকে এসে জড়িয়েছে। জানেন, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর আমার স্বামীর বুকে ঘুমাবো, কিন্তু রাফির না। এসব খুব অসহ্য লাগতো। আপনি কি আমার ইচ্ছে পূরণ করবেন? আপনার বুকে জায়গা দিবেন আমায় একটু? জানেন কাল রাতে আপনার বুকে কত বছর পর শান্তিতে ঘুমিয়েছি। গতকালের মতো প্রতিটা দিন ঘুমোতে দিবেন আমায়?